কেমিস্ট্রি পয়েন্ট রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি পরমাণুতে কিছু সুনির্দিষ্ট কক্ষপথে বোর পরমাণু মডেলের নীতি অনুসারে পরমাণুতে কিছু সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সমূহ অবস্থান করে। সেই সুনির্দিষ্ট কক্ষপথের কিছু উপশক্তি স্তর আছে। আজকে আমরা দেখব সে সকল উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন সমূহ অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের প্রাথমিকভাবে স্বীকৃত এবং ব্যবহৃত নীতি তিনটি। নীতিগুলো হলো, 1 নাম্বার পাউলির বর্জন নীতি, 2 নাম্বার নীতিটি হলো আউফবাউ নীতি, 3 নাম্বার নীতিটি হলো হুন্ডের নীতি। অথবা হোনসের নীতি, আমরা যেভাবে বলি না কেন। আমাদের প্রথম নীতি হলো পাউলির বর্জন নীতি, 2 নাম্বার নীতি হলো আউফবাউ নীতি, 3 নাম্বার নীতি হলো হুন্ডের নীতি। এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের টপিক হলো, আমরা বিস্তারিতভাবে শিখব আউফবাউ নীতি, যা মূলত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আউফবাউ নীতি কি? আমরা জানি ইলেকট্রন সমূহ তার অবস্থানের ক্ষেত্রে সর্বপ্রথমে নিম্ন শক্তি স্তর অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটাল সমূহে অবস্থান করবে বা গমন করবে। যেমন আউফবাউ নীতিটা কি আমি আবার বলি, আমাদের আজকের টপিক আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটাল সমূহে ক্রমান্বয়ে গমন করবে। একটা পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটাল সমূহে ক্রমান্বয়ে অবস্থান বা গমন করবে। এই নীতিটাই মূলত আউফবাউ নীতি। আমরা কি করে অরবিটাল সমূহের নীতি আমরা কি করে অরবিটাল সমূহের শক্তি নির্ণয় করব সে বিষয়টি আগে দেখি। বিভিন্ন ধরনের অরবিটাল, যেমন 1s 2s 2p 3s 4s 3d 4p 5f, এই সকল বিভিন্ন অরবিটাল রয়েছে। আমরা এখান থেকে বুঝতে পারি এটা প্রথম শক্তি স্তর অর্থাৎ প্রথম কক্ষপথে s অরবিটাল, এগুলো দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথের অরবিটাল, একটি s একটি p। 3s দ্বারা আমরা বুঝতে পারছি এটা 3 নম্বর শক্তি স্তরে একটি কক্ষপথের বা 3 নম্বর কক্ষপথে একটি s অরবিটাল। 4s দ্বারা বুঝছি 4 নম্বর শক্তি স্তরে এটি একটি অরবিটাল s অরবিটাল। 3d দ্বারা বুঝছি আমরা 3 নম্বর শক্তি স্তরে d অরবিটাল। 4p দ্বারা বুঝছি 4 নম্বর শক্তি স্তরে p অরবিটাল, বা 5 এর দ্বারা বুঝছি 5 নম্বর শক্তি স্তরে f অরবিটাল। এখন বিষয় হলো এদের শক্তি নির্ণয় করব কি করে। শক্তি নির্ণয়ের একটি প্রচলিত নিয়ম বা সূত্র রয়েছে, তা হলো স্মল n ইকুয়াল স্মল l এর ভ্যালু। আমরা যে কোনো একটি অরবিটালকে দেখে অনায়াসে বলতে পারি এর n এর ভ্যালু কত এবং এর l এর ভ্যালু কত। আমরা জানি s p d এবং f, এই চারটি অরবিটালের ক্ষেত্রে এদের ভ্যালুগুলো ক্রমান্বয়ে হলো s ইকুয়াল 0, p ইকুয়াল 1, d ইকুয়াল 2 এবং f ইকুয়াল 3। এখন অরবিটালের পূর্বে যে কক্ষপথের নাম্বার বা শক্তি স্তরের নাম্বার সেটা হলো তার স্মল n, এবং অরবিটাল এবং যে অরবিটাল তার ভ্যালুগুলো এইখানে। তাহলে 1s এর ক্ষেত্রে ভ্যালু কত হবে? এখানে n এর ভ্যালু 1 আর l এর ভ্যালু s এর জন্য 0, তাহলে এর ভ্যালু হলো 1। 2s এর ক্ষেত্রে ভ্যালু হবে কত? n এর ভ্যালু 2 এবং s এর ভ্যালু 0, এর ক্ষেত্রে 2। 3s এর ক্ষেত্রে ভ্যালু হবে কত? n এর ভ্যালু 3, s এর জন্য 0 অর্থাৎ 3। ঠিক সেইভাবে যদি আমরা 2p খেয়াল করি,
এখানে এটার ভ্যালু হবে কত? এটার ভ্যালু হবে n এর জন্য 2 এবং p এর জন্য এইখান থেকে আমরা জানি p এর ভ্যালু 1, অর্থাৎ এর ভ্যালু হবে 3। ঠিক সেইভাবে 3d এর ভ্যালু হবে কত? n এর ভ্যালু এখানে 3, d এর ভ্যালু 2 ইকুয়াল 5। আবার 4p এর ভ্যালু হবে কত? n এর ভ্যালু এখানে 4, p এর ভ্যালু 1 ইকুয়াল 5। এখন বিষয় হলো এখানে আমরা দেখছি 3s এবং 2p এই দুইটা অরবিটালের ক্ষেত্রে এদের ভ্যালু সেম। আবার 3d এবং 4p এই দুইটার ক্ষেত্রেও এদের ভ্যালু সেম। তাহলে অরবিটাল যখন গমন করবে তখন যেহেতু এদের ভ্যালু সেম, কোনটিতে আগে যাবে? এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যদি n প্লাস l এর ভ্যালু সমান হয় সেক্ষেত্রে যার n এর মান কম, n এর মান কম বা ছোট, সেটি ছোট হিসাবে আমরা ধরে নেব বা সেটিতে ইলেকট্রন প্রথমে গমন করবে বা অবস্থান করবে। তাহলে 3s এবং 2p এর মধ্যে প্রথমে ইলেকট্রন পাবে 2p এবং 3d এবং 4p এর মধ্যে প্রথমে ইলেকট্রন পাবে 3d। আমরা এর সাথে সাথে আরো একটা বিষয় জানি, এই অরবিটালে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি, p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, d অরবিটাল ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি এবং f অরবিটাল ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14টি। একটি অরবিটালে যখন ইলেকট্রন যাবে তার ধারণ ক্ষমতা অনুসারে সে ইলেকট্রন নিয়ে পরবর্তীতে অন্য অরবিটাল ইলেকট্রন যাবে। তাহলে আমরা এর জন্য বিজ্ঞানী আব্বাও খুব সুন্দর একটি কাঠামো দাঁড় করিয়েছেন, আমরা সেই কাঠামোটি এখন দেখব। সেই কাঠামোটি হচ্ছে অনেস, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 7s, 7p। আমরা যদি আড়াআড়ি ভাবে কাটতে যাই তাহলে আমরা ক্রমটা খুব সুন্দরভাবে শক্তি অনুসারে পেয়ে যাব। প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2s, 3s, 2p, 3s। যদি আমরা এইভাবে আড়াআড়ি ভাবে কাটি তাহলে আমরা খুব সুন্দর একটা লাইন পেয়ে যাব। স্টার্ট। কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে ইলেকট্রন পাবে 1s, 1s শেষ হয়ে গেলে পাবে 2s, 2s এর হয়ে গেলে 3p, 2p, তারপর 3s, 3s হয়ে গেলে আবার 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p। এই অনুসারে আসলে শক্তির ক্রম ঠিক থাকে এবং আব্বাও নীতি মেইনটেইন করা যায়। এই কাঠামোটির নামই হচ্ছে আব্বাও নীতি। তবে এই ক্ষেত্রে আমরা কিছু দূর পর্যন্ত যদি সিরিয়াল মনে রাখার চেষ্টা করি বা ক্রমটি মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাস সমূহ সাধারণত হয়ে যায়। যেমন 1s এখান থেকে দেখতে পাচ্ছি, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে 4s, তারপর 3d, তারপরে 4p,
এই পর্যন্ত আমরা যদি মনে রাখি তাহলে আমাদের প্রয়োজনীয় ইলেকট্রন সমূহ বিন্যাস করা সম্ভব হয়। এখন আমরা দেখব এই নীতি কাজে লাগিয়ে কিছু পরমাণু ইলেকট্রন বিন্যাস। যেমন আমরা দেখি আমাদের পরিচিত একটি পরমাণু সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে সোডিয়ামের প্রথম ইলেকট্রন পাবে 1s। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, 1s2, 2টি ইলেকট্রন পেল। তারপর পাবে 2s। এখানেও এস অরবিটাল, যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি। তারপরে পাবে 2p। 2p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। আমাদের এখানে মোট ইলেকট্রন হলো 2 যোগ 2 যোগ 6, মোট 10টি। আমাদের হাতে রয়েছে আরেকটি ইলেকট্রন, বা হাতে রয়েছে আর মাত্র একটি ইলেকট্রন, যা যাবে যা পাবে 3s অন। ঠিক একইভাবে আমরা যদি বোরন 5 ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে প্রথমে ইলেকট্রন পাবে 1s2, 2টি। তারপরে পাবে 2s, 2টি ইলেকট্রন। আমাদের হলো 4, হাতে রয়েছে একটি ইলেকট্রন, যা পাবে 2p অন। ঠিক একইভাবে যদি আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে চাই, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 বা 15। এই ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6। আমাদের এখানে মোট ইলেকট্রন গেল 2 যোগ 2 যোগ 6, মোট 10টি। আমাদের হাতে রয়েছে এখনো 5টি ইলেকট্রন। 2p এর পরে ইলেকট্রন পাবে আমাদের 2p এর পরে 3s, 2p এর পরে 3s, 3s2। আমাদের ইলেকট্রন গেল 12টি। আমাদের হাতে এখনো 3টি ইলেকট্রন রয়েছে। এবারে 3s এর পরে ইলেকট্রন পাবে 3p, 3s এর পরে ইলেকট্রন পাবে 3p। তাহলে অবশিষ্ট ইলেকট্রন রয়েছে আমাদের 3টি, সেই 3টি ইলেকট্রন পাবে 3p। যদি আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, আমাদের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2। এইখানে আমাদের ইলেকট্রন এখন পর্যন্ত গিয়েছে 2 যোগ 2 যোগ 6 যোগ 2, 12টি। হাতে ইলেকট্রন রয়েছে 8টি। এইবারে ইলেকট্রন পাবে 3p6। আমাদের হাতে এখনো ইলেকট্রন রয়েছে 2টি, মোট ইলেকট্রন গিয়েছে 18টি। এবারে 3p এর পর ইলেকট্রন পাবে 4s, 3p এর পর ইলেকট্রন পাবে 4s, 4s2। ঠিক একইভাবে যদি আমরা দেখতে চাই আয়রন 26, এক্ষেত্রে আমরা দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। মোট 20টি ইলেকট্রন চলে গেছে। আমাদের হাতে রয়েছে এখনো 6টি ইলেকট্রন। 4s এর পরে ইলেকট্রন পাবে 3d, সেই 6টি ইলেকট্রন পাবে 3d6। এইভাবে আমরা আপ-বাউ নীতি কাজে লাগিয়ে আমরা আমাদের মৌলসমূহের প্রয়োজনীয় মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করতে পারি। ধন্যবাদ।